আমরা কি এখন থেকে স্যার প্রতিদিন এরকম হবে? না, এখন তো তোমার এই নেক্সট উইক আবার আগের মতো। এর মধ্যে তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিছি না আমরা? জি স্যার। আমাদের বিডিএস হলো 26 তারিখে। জি স্যার। আগের ক্লাসগুলো আগের মতো হবে। আমি নেক্সট ক্লাস যেটা পাবো সেটা তোমাদের শুধু ইয়ে দেব, সাজেশন দেব। বুঝতে পারছো? ওকে স্যার। জি স্যার। 26 তারিখে আগে আমি আর একটা ক্লাস পাচ্ছি বোধহয় মঙ্গলবারে, নাকি? হ্যাঁ স্যার। মঙ্গলবারে তোমাদের সাথে একটা ক্লাস আছে না? স্যার 21 তারিখ আমাদের পরীক্ষার 21 তারিখ থেকে আমাদের পরীক্ষা। না, আমাদের ফার্মা কয় তারিখ? ও আচ্ছা, 21 থেকে পরীক্ষা নেই। হ্যাঁ স্যার, মঙ্গলবার আমাদের, সোমবার থেকে তাহলে হয়তো ক্লাসগুলো বন্ধ থাকতে পারে। সোমবার থেকে পরীক্ষা আমাদের। তাহলে নেক্সট উইকে বোধহয় আর কোনো না স্যার, পাবো না স্যার। সোমবার থেকে না, আর পাবেন না। তাহলে আজকে লাস্ট আমরা প্রশ্ন করছি একদম গ্রস প্রশ্নগুলো, এমসিকিউ 25টা এমসিকিউ, তোমার 25 মার্ক, ভাইভাতে 25 মার্ক। আসলে তোমরা বুঝতে পারছো মূল জিনিসটা, তোমাদেরকে ধরে রাখা বা এগিয়ে নেওয়া, এটাই তো আমাদের টার্গেট। এইভাবে তো আসলে পারফেক্ট এডুকেশন হয় না। কিন্তু এখন কোভিড সিচুয়েশনের জন্য, আমাদের ইয়ার লস না হওয়ার জন্য, আমাদের জব ইউটিলাইজেশনের জন্য, সবাইদেরকে ধরে রাখার জন্য এই পদ্ধতি। নাহলে ক্লাসে আমরা যে আউটপুট পাইতাম, যে সৌন্দর্য ছিল, সেটা তো নাই। তাইলে হলো 23 জন। তোমাদের কয়জন মোট? 30 জন না আব্দুল্লাহ? না স্যার, 39। 800। যারা 800 ভিডিও অন করো, আমি ভিডিও না দেখলে আমি অ্যাবসেন্ট করে দেব। 25 জন। আচ্ছা, আমরা এখন স্টার্ট করি, কারণ সময় পোষাতে পারবো না। দেখো, তোমাদের অনেক ডেন্টিস্ট এখন ইনশাআল্লাহ বিসিএস করে পোস্টিং পাচ্ছে, মেডিকেল অফিসার। ডেন্টাল চেয়ার নাই, কিছু না, হেলথ কমপ্লেক্সে। তোমাদেরকে কিন্তু আয়রন, ভিটামিন এগুলো লিখে লিখে চাকরি হালাল করতে হবে। আজকের ক্লাসটা আমরা করব হেমাটিনিক্স, ভিটামিন, মিনারেল। আমরা আজকে ক্লাসটা হলো ভিটামিনস, আয়রন, মিনারেল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলো আলোচনা করতে যাই আমরা আসলে মেডিকেলে একটা শব্দ, প্রথম হলো হোয়াট ইজ হেমাটিনিক্স। অনেকেরই চেহারা দেখছি না, এরা শুধু ইয়ে নিচ্ছে। তোমাদের ভিডিও অন করো সবাই। ভিডিও অন করো সবাই। হেমাটিনিক্স কাকে বলে? হেমাটিনিক্স আর দ্য কম্পাউন্ড রিকোয়ার্ড ফর ফরমেশন অফ ব্লাড। তাহলে রক্ত তৈরি হওয়ার জন্য যে সমস্ত কেমিক্যালস গুলা লাগে, সেগুলোর নাম হলো হেমাটিনিক্স। ভাইভাতে একটা কথা বললে শেষ। হেমাটিনিক্স আর দ্য এজেন্টস দ্যাট ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ এনিমিয়া অথবা আর ব্লাড ফর্মেশন, রিকোয়ার্ড ফর ফর্মেশন অফ ব্লাড। Hematinics are the compound required for the formation of blood and are employed in the treatment of anemia. রক্ত শূন্যতার কাজে যে সমস্ত আইটেম ব্যবহার হয়, এগুলোকে আমরা বলি হেমাটিনিক্স। কি কি জিনিস কি এর মধ্যে ইনক্লুড? হোয়াট আর দ্য হেমাটিনিক গ্রুপে কারা কারা আছে? ইম্পর্টেন্ট হেমাটিনিক্স হলো আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড। আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড। আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড। এছাড়াও আমরা আলোচনা করব ভিটামিন সি নিয়ে এবং মিনারেলস নিয়ে। আমরা একটা ব্রড হেড টার্ম ইউজ করি, সেটা হলো নিউট্রিয়েন্ট। মানে আমাদের যে ভিটামিন, নিউট্রিয়েন্টসকে আমরা দুই ভাগ করি। এটা কিন্তু বেসিক আলোচনা। ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস হলো ভিটামিনস আর মিনারেল। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টস হলো ভিটামিনস এবং মিনারেলস। মানে আমরা যদি বলি দুই ভাগ করি, একটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস, এগুলো হচ্ছে মেজর গ্রুপ অফ নিউট্রিয়েন্টস দ্যাট নিড আওয়ার বডি। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টস, খুব ক্ষুদ্র নিউট্রিয়েন্টস কি কি লাগে আমাদের? ভিটামিনস এন্ড মিনারেলস। আর ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমাদের কি লাগে? বড়গুলো ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট। ইনসান, বুঝতেছ?
তাহলে আমরা যে নিউট্রিশনটা বডিতে নিই এটা দুই ভাগ, একটা মাইক্রোনিউট্রিয়েন্টস আর একটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রো হইলো ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, আর মাইক্রোনিউট্রিয়েন্টস হলো যেগুলো আমাদের বডিতে লাগে, যেমন ভিটামিনস এবং মিনারেলস। তাহলে বেসিক জিনিসটা আমি ফাঁক করে দিলাম। মাইক্রো হইলো ভিটামিনস এবং মিনারেলস, ম্যাক্রো হইলো ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট। আমাদের এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস। ভিটামিনস এর মধ্যে আমাদের আজকে আলোচ্য বিষয় হবে কি কি? ভিটামিনস এর মধ্যে যাকে আমরা হেমাটোনিক্স বলি, রক্ত হতে যাদেরকে লাগে তারা হলো আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড। ভিটামিনের কাজ কি? চেম্বারে আসলে স্যার আমার ভিটামিন দেন, স্যার আমরা মোটা করে দেন, স্যার আমি শুকনা কাশু, আমার দিকে কেউ তাকায় না, আমার ভিটামিন দেন। আসলে ভিটামিন কি মানুষকে মোটা করতে পারে? না। হোয়াট ইজ দ্য ফাংশনস অফ ভিটামিন? ভিটামিনের ফাংশনস হলো এনার্জি প্রোডাকশন করে, ইমিউনো ফাংশন, blood clotting, and other functions. Well, the main functions of vitamins are energy production, immunofunction, blood clotting, and others. Come on. Well, vitamins are the micronutrients which is needed for growth and function. তুমি একটা লোকের ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট খাওয়াইয়া যদি ওখান থেকে ভিটামিন না থাকে তাহলে সে চোখে দেখবে না, হাঁটতে পারবে না, তার সেন্সেশন থাকবে না। তাহলে ভিটামিন অবশ্যই শরীরে থাকতে হবে ফাংশন অফ দি বডি। এখন আমরা 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 কি মাইক্রোনিউট্রিয়েন্টস বলছি ভিটামিনস এন্ড মিনারেলস। Vitamins are the chemical substance that needed for our growth and function. তুমি ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট খাবার যদি ভিটামিন না দাও তাহলে ওই প্রাণী, ওই পাখি বা ওই মানুষটা গ্রোথ এন্ড ফাংশন বন্ধ থাকবে। যেমন ভিটামিন এর অভাবে চোখ নষ্ট হয়ে যাবে, ভিটামিন সির অভাবে চুল উঠে যাবে, স্কারবি হবে, ভিটামিন কে এর অভাবে ব্লিডিং হবে। তাহলে বডি ফাংশনের জন্য খাইলে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, মাংস আর খাসি খেলে চলবে না, তোমাকে কোনো না কোনো ভাবে ভিটামিন শরীরে আনতে হবে। এই ভিটামিনস গুলো এনার্জির জন্য দরকার, ইমিউনের জন্য দরকার, ব্লাড ক্লটিং এর জন্য দরকার। মিনারেলস কারা? হোয়াট আর দ্য মিনারেলস? তাহলে আমি এখন ম্যাক্রোনিউট্রিয়েন্টস নিয়ে আলোচনা করতেছি। প্রথম ভিটামিন, তার মিনারেলস। মিনারেলস হলো ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সালফার, আয়রন, আয়োডাইড, জিঙ্ক, কোবাল্ট, ফ্লুরাইড, এগুলো বলা হয় মিনারেলস। মিনারেলস কি করে? দে প্লে পার্ট ইন গ্রোথ, তারপরে বোন হেলথ, ফ্লুইড ব্যালেন্স। আচ্ছা, আসুন আমরা আজকে প্রথম যেটা আলোচনা, আয়রন নিয়ে আলোচনা করি। আয়রন কি জিনিস? আয়রন এবং ভিটামিন বি12, ফলিক অ্যাসিড আর এসেনশিয়াল। সবাইকে মিউট করে দেন স্যার, সবাইকে স্যার মিউট করে দেন স্যার। মিউট, আচ্ছা মিউট করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি এক্ষুনি। মিউট অল দেন স্যার। মিউট অল যাচ্ছে। Mute current all participants. All current participants mute all. Yes. আচ্ছা, খেয়াল করো, আয়রন, ভিটামিন বি12 and ফলিক অ্যাসিড, এই তিনটা লাগবে তোমার ব্লাড সেল ফর্মেশনের জন্য। ব্লাড সেল ফর্মেশনের মেডিকেল টার্ম হলো ইরিথ্রোপয়েসিস, ফর্মেশন অফ আরবিসি। এখন আমরা আয়রনের সম্পর্কে কথা বলি। The iron is essential for hemoglobin formation. রোকেয়া বলো তো হেমোগ্লোবিনের ফাংশন কি? রোকেয়া, হেমোগ্লোবিনের ফাংশন কি? স্যার অক্সিজেন ক্যারি করা। এক্সিলেন্ট। অক্সিজেন একটা বড় ধরনের বিশ্বপ্রেমিক। তার পার্টনার কে? অক্সিজেন। অক্সিহেমোগ্লোবিন অক্সিজেনকে ধরে সমস্ত বডি থেকে পৌঁছায় দেয়। পৌঁছায় দিলে কি হয়? অক্সিজেন এটিপি গুলোকে বার্ন করে, বার্ন করলে আমরা এনার্জি পাই, প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার ধরা পড়ে আবার হেমোগ্লোবিনের ঘাড়ে, তাহলে যাচ্ছে সে অক্সিহেমোগ্লোবিন, আসতেছে কার্বক্সিহেমোগ্লোবিন। দুইটার বাইন্ডিং কিন্তু স্থায়ী বিয়ে হবে না, ওদের মধ্যে ক্যাজুয়াল রিলেশন, অস্থায়ী। কারণ ধরতে হবে, ছাড়তে হবে। লাঞ্চ থেকে আরবিসি অক্সিজেন ধরতে হবে, হেমোগ্লোবিনে
অক্সিহেমোগ্লোবিন ধরে 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 সমস্ত শরীরের মধ্যে পৌঁছায় দেবে, এটিপির মধ্যে তা বার্ন করবে, এনার্জি প্রডিউস হবে, বাই প্রোডাক্ট হবে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড আবার হেমোগ্লোবিনের ঘাড়ে চড়বে, নাম হয়ে হবে কার্বোক্সিহেমোগ্লোবিন। এই রক্তগুলো আবার ভেইন দিয়ে চলে আসবে, যাইবে আর্টারি দিয়ে, আসবে ভেইন দিয়ে, আইসা আবার হার্টকে ফেরত দেবে। রাইট হার্ট এগুলো পাম্প করে পাঠিয়ে দিবে লাংসে, গিভ মি অক্সিজেন, এক্সপেল দি কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যেটি বাইর করো, অক্সিজেন ধরো। এই কাজটা দেওয়া আর নেওয়া, দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে, 20 শতকের চিড়িয়াখানার এই মনে, রবি ঠাকুরের কবিতা। তাহলে দেওয়া নেওয়ার পৃথিবী, তুমি কতটুকু পাচ্ছ, কতটুকু দিচ্ছ, শুধু তুমি দিতে পাচ্ছ, দিয়ে যাচ্ছ, সেটা পৃথিবী না, এখানে দেওয়া আর নেওয়া। তাহলে আমাদের হেমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন বাইন্ড করা। সবাইকে দেখা যাচ্ছে না, এনিওয়ে আব্দুল্লাহ, এই বাইন্ডিংটা তাহলে ফিক্সড, মানে শক্ত বাইন্ডিং না লুজ বাইন্ডিং হেমোগ্লোবিন আর অক্সিজেনের মধ্যে? আব্দুল্লাহ, শক্ত বাইন্ডিং। অক্সিজেন হেমোগ্লোবিনের স্যার টাইট বাইন্ডিং, স্ট্রং শক্ত বাইন্ডিং, বাইন্ডিং, স্ট্রং। শক্ত বাইন্ডিং। শক্ত হলে ছাড়ে কেমনে? ও তো আবার সেলে যা দিয়ে দিতে হয়, ও তো বেশি করে রাখে। আরবিসি হেমোগ্লোবিন এটাকে ধরে নিয়ে সমস্ত কোষকে দিয়ে দিতে হয়, কোষের এটিপি কে বার্ন করে এনার্জি হয়, আর একজনকে সাথে করে নিয়ে আসতে হয়। এখান থেকে ভাইবাতে আমরা ধরবো কটা স্ট্রং বন্ডের নাম বলো, কটা লুজ বন্ডের নাম বলো। স্ট্রং বন্ড কে, যেখানে বলো, উত্তর বলো। স্ট্রং বন্ড কারা? স্যার আয়নিক বন্ড যেমন বলে স্যার। কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড। হ্যাঁ, আয়নিক বন্ডটা হচ্ছে উইক বন্ড, কোভ্যালেন্ট বন্ড হচ্ছে স্ট্রং বন্ড, যার ভাঙতে হলে 100 কিলো ক্যালোরি লাগে। উইক বন্ড হলো আয়নিক বন্ড, ইলেকট্রোস্ট্যাটিক বন্ড, এগুলো উইক বন্ড, এগুলো 5 কিলো ক্যালোরি ধাক্কা দিলে ছুটে যায়। যাই হোক, এগুলো একটু উচ্চাঙ্গের আলোচনা, আমরা অতটুকু যাবো না। তোমাদের মধ্যে এখন বলতে হবে যে আয়রনের সোর্স কি কি, কোথায় কোথায় আমরা আয়রন গুলো পাই। আয়রনের সোর্স হলো লিভার, এগ ইয়ক, ডিমের কুসুম, মাংস, মিট, ফিশ, চিকেন, স্পিনাক শাক, স্পিনাক মানে হলো পালং শাক, ড্রাই ফ্রুট, হোয়েট এন্ড আপেল, তোমাদের বই সুন্দর বাবা আছে, এগুলো হচ্ছে আয়রনের সোর্স। নর্মাল বডিতে আয়রন ডিস্ট্রিবিউশন কত থাকে? টোটাল বডি আয়রন হচ্ছে 2.5 থেকে 5 গ্রাম। এত বড় একখান শরীরের মধ্যে আমরা মাত্র আয়রন কন্টেন্ট করি 5 গ্রাম, যার 2/3 নিয়ে নিচ্ছে হেমোগ্লোবিন। আর 66% বডির আয়রনের মধ্যে 66% হেমোগ্লোবিন খেয়ে নিচ্ছে, আর মায়োগ্লোবিন বা মাসল পাচ্ছে মাত্র 3%। বিভিন্ন এনজাইম, সাইটোক্রোম, এরা পাচ্ছে 6%। তাহলে মেজরিটি অফ আয়রন আছে হেমোগ্লোবিন। এনিওয়ে, এগুলোর একটা হিসাব। তারপরে অ্যাজ এ ডক্টর তোমাকে জানতে হবে ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট কত। ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট ছেলেদের হলো 0.5 থেকে 1 মিলিগ্রাম। মেয়েদের কত? মেয়েদের বেশি হবে না কম হবে ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট? আব্দুল্লাহ, মেয়েদের আয়রন রিকোয়ারমেন্ট বেশি হবে না কম হবে? স্যার বেশি হবে। অবশ্যই বেশি হবে, কারণ একটা নর্মাল মানুষের পিরিয়ডে 30 ml ব্লাড লস হয়, যদি 3 to 5 days হয়। তাহলে তার ডেইলি আয়রন কন্টেনিং বেশি না হলে তো সে আস্তে আস্তে এনিমিক হয়ে যাবে, রক্তশূন্য হয়ে যাবে। একটা নর্মাল ডেলিভারিতে কতটুকু ব্লাড লস হয়? 500 ml। তাহলে যে মহিলার ওজন 35 কিলোর কম, she should not be a mother, she is under risk। সুতরাং মহিলাদের অলওয়েজ এই জিনিসগুলো ভাবতে হবে, I must have a good body reserve to be a mother। Anyway, মনে রাখার জন্য 1 মিলিগ্রাম, ফিমেলের হলো 1 থেকে 2 মিলিগ্রাম। প্রেগন্যান্সিতে ল্যাকটেশন একটু বাড়বে, কারণ তখন তুমি একা নাও, তোমার সাথে আরেকটা পার্টনার আছে, তোমার বেবি, তখন হবে 3 to 5 মিলিগ্রাম। এগুলো অ্যাকুরেটলি বলা যাবে না, পরীক্ষা মনে থাকবে না, একটু বাড়ায় কমায় বললে হবে। ল্যাকটেশনে বাড়বে, প্রেগন্যান্সিতে বাড়বে, মেয়েদের একটু বাড়বে। অ্যাবজর্পশনের একটা ফিজিওলজিতে শিখছো, আয়রনের অ্যাবজর্পশন। আয়রন এভারেজ ডায়েট, ইন্ডিয়ান ডায়েট বা আমাদের বাংলাদেশি ডায়েটে আমরা 10 to 20 মিলিগ্রাম ডেইলি আয়রন পাই, আমাদের যে খাবার। এবং এ
10% এটা 10 to 20 মিলিগ্রাম আমরা ডেইলি পাচ্ছি, তার 10% মাত্র অ্যাবজর্ব হয়। আয়রন অ্যাবজর্ব হয় গাটের মধ্যে ফেরাস ফর্মে, কিন্তু রক্তে ভাসতে থাকে ফেরিক ফর্মে। ফেরিকটা রিডিউসড হয়ে কমে যায়, ফেরাস হয়। তাহলে এখানে বুঝতে হবে যেটা অ্যাবজর্ব হচ্ছে আস ফর্মে আর ভাসতে থাকে ফেরিক ফর্ম। কোন কোন জিনিস আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে? আমরা কেন বলি বারবার তোমরা বেশি বেশি ভিটামিন সি খাও, আমলকি খাও। এখন তো করোনাকালীন বলা হচ্ছে কালিজিরা, মধু, আমলকি, সাইট্রাস ফুড, এগুলো আমাদের বডি ইমিউনিটিকে বাড়ায়। সুতরাং তুমি যে যত বেশি গাছের ফল খাবো, দেখো ইরানের এক মহিলার ভিডিও দেখছিলাম, মহিলার বয়স 115, মেয়েদের বিশেষ করে বলছি, একটা চুল পরেও নাই, একটা চুলের কালারও চেঞ্জ হয় না, একদম ব্ল্যাক চুল, দাঁত টাত শক্ত, 115। তাহলে জিজ্ঞেস করা হচ্ছিল তুমি কি খাও? 115 বছর বয়সে দাঁত পড়ে নাই, চুল কালো। তখন ও বলছে আমি মানুষের তৈরি কোনো কিছু খাই না, আমি প্রাকৃতিক ফলমূল বেঁচে আছি। তুমি দেখো, তুমি আঙ্গুর খাও, তুমি আপেল খাও, তুমি প্রাকৃতিক কোনো ফল খাও, তোমার বডি সুন্দরভাবে এটা অ্যাবজর্ব করে ফেলতেছে। আর যদি তুমি ভাজি বাসি পোড়া বিরিয়ানি মারতে যাও, তাহলে তোমার বডির মেটাবলিজম বেড়ে যায়, বেড়ে গেলে তোমার শরীরে বিএমআর বেড়ে যায়, বেড়ে গেলে বডির সাইকেল যদি তুমি বাড়াই দাও, বিএমআর বাড়াই দাও, তাহলে তোমার চামড়ায় ভাঁজ পড়ে যাবে, তোমার বয়স বেড়ে যাবে। কারণ বডি একটা জিনিসকে হজম করার যে মেটাবলিজম করবো, এটার পুরো চাপটা পড়বে আমাদের শরীরের সেলের উপরে। সুতরাং সেলটা ওভারওয়ার্ক করলে তুমি বুড়ো হয়ে যাবে, গালে ভাঁজ পড়ে যাবে, চামড়া হবে, চুল উঠে যাবে। সুতরাং তুমি যত বেশি ন্যাচারাল ফুডে থাকবা, তত বডি ইমিউনিটি বেশি থাকবা, তত সুন্দর থাকবা, তত সফিস্টিকেটেড থাকবা। দেখো না যারা সৌন্দর্য চর্চা করে কি করে, শশা, লেবু, বেসুন, এগুলোর সাহায্য নেয়। এনিওয়ে, তাহলে আমরা এখন নেক্সট প্রশ্ন হবে যে আমি যে স্যার আয়রন খাবো, আমার আয়রন খাওয়ার জন্য কি কি হেল্পিং, মানে প্রশ্নটা হবে হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স আয়রন অ্যাবজর্পশন। নাম্বার 1 ভিটামিন সি। তোমাকে আয়রন খেতে হলে লগে একটা চুপো কিছু খেতে হবে, ভিটামিন সি। তারপরে মিট, মাংস, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, এগুলা অ্যাবজর্পশনে হেল্প করে। যার স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে গেছে বা অ্যাক্লোরাইড্রিয়া, তারা অ্যাবজর্পশন হবে না। তাহলে অ্যাসিডটাও দরকার আছে আয়রন অ্যাবজর্পশন। ট্রান্সপোর্ট, এগুলো না বললেও তো আমার কাছে তো শুধু আয়রন প্রিপারেশন, কিন্তু যেহেতু গ্রাজুয়েট কোর্স এটা একটু বেশি জানতে হবে। আয়রন ট্রান্সপোর্ট হয় উইথ দ্য হেল্প অফ গ্লাইকোপ্রোটিন, তার নাম হচ্ছে ট্রান্সফেরিন। এবং আয়রনটা মাসেলের মধ্যে স্টোর হয় বডিতে ফেরাইটিন নামে, ফেরাইটিন। আরেকটা নাম হলো হেমোসাইডেরিন। কোথায় কোথায় স্টোর হয়? লিভারে, স্প্লিনে, বোন ম্যারোতে। বেশি জমে গেলে আবার সমস্যা আছে, যার নাম হলো হেমোক্রোমেটোসিস। বেশি বেশি আয়রন রক্তে জমে গেলে হেমোক্রোমেটোসিস রোগ হয়। আমি অনেক চিকিৎসা করছি অস্ট্রেলিয়াতে, এইসব রোগীরা দেখবে লাল হয়ে যাচ্ছে চেহারা, কারণ বডিতে আয়রন কন্টেন্ট বেশি, ব্লাড বেশি। এদেরকে প্রতি 15 দিন অন্তর অন্তর 50 ml বা 100 ml ব্লাড শরীর থেকে ফেলে দিতে হয়, না হলে এদের সিস্টেম জাম হয়ে যায়, লিভার, মাল্টি অর্গান ফেলিউর হয়। রোগটার নাম হেমোক্রোমেটোসিস। তাহলে বডির ব্যালেন্স দেখো, বেশি হলেও ঝামেলা, কম হলে তো তুমি চলতে পারবে না। তোমার এনিমিয়া হলে যা যা হয়, হয়রান লাগবে উঠতে বসতে সবকিছু। এনিওয়ে, তাইলে এখন এই যে বলে স্যার আমি আয়রন খাইলাম, আয়রন আমার বডিতে ট্রান্সপোর্ট হলো, এবং আপনি বললেন ফেরাইটিন হিসাবে স্টোর হবে। কোথায় হবে? লিভার, স্প্লিন, বোন ম্যারো, এগুলোতে জমবে। এক্সক্রিশন, প্রতিদিন আমরা 0.1 থেকে 1 মিলিগ্রাম শরীর থেকে আয়রন বের করে দিচ্ছি। এটা বেশিরভাগই যাচ্ছে আমাদের বাইল, পিত্ত, গল ব্লাডারে, এর মাধ্যমে আয়রন যাচ্ছে। চামড়া যে আমরা সোয়েটিং, এর মাধ্যমে যাচ্ছে, প্রস্রাবের সাথে যাচ্ছে। আর ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনাল লস হচ্ছে। এখন আসলে আয়রন প্রিপারেশন, যেটা দিয়ে তোমরা ডাক্তারি করবা, সেগুলো নিয়ে আমরা চলে যাই। আয়রন প্রিপারেশন গুলো যারা নোট করতেছে লেখো, কিন্তু বইয়ে সুন্দরভাবে লেখা আছে। ওরাল এবং প্যারেন্টারাল, ইনজেকশন ফর্মে এবং ওরালি ফেরাস সালফেট 200 মিলিগ্রাম, এগুলো ট্যাবলেটস। ফেরাস ফিমরেট, ফেরাস গ্লুকোনেট। বাইরের সময় ফটফট বলে যাও স্যার, ফেরাস সালফেট, ফেরাস ফিমরেট, ফেরাস গ্লুকোনেট, ফেরাস সাকসিনেট, এগুলো হচ্ছে ওরাল প্রিপারেশন। অন এন এভারেজ এগুলো 200 মিলিগ্রাম হয়। ফেরাস সল্ট গুলো বেটার অ্যাবজর্ব হয় দেন ফেরিক। আমি আগে বলছি আস, মানে রিডিউস ফর্মে বেশি অ্যাবজর্ব হয়। এই হলো ওষুধগুলোর নাম। এখন আসো আমরা
ওরালি গুলোর কথা বললাম। আসো প্যারেন্টারাল, তোমার হিউজ ব্লাড লস হয়েছে, তোমার এখনই আয়রন দরকার, তাহলে তুমি সে মুখে দিলে এটা অনেক সময় লেগে যাবে, প্যারেন্টারালি দিবা। খুব এনিমিক মহিলা, দুটা বাচ্চা, ছটপট পটপট করে 6টা বাচ্চা নিচে, 6 মাস গ্যাপ, হাঁটতে পারে না, সিভিয়ার এনিমিয়া। এই অবস্থায় কি হতে হবে? আমরা ইনজেকশন আইটেমে আয়রন দিব, ওরালি খেতে অনেক সময় লেগে যাবে। প্যারেন্টাল প্রিপারেশন মেইনলি ইন্ট্রামাসকুলার, it is given by deep intramuscular injection in the gluteal region, হিপে দেওয়া হয় জেট স্টাইলে, কারণ আয়রন কালো অয়েলের মতো, এটা যদি তুমি ডাইরেক্টলি দাও এটা আবার বেরিয়ে আসবে, পাশা পুরোটাই, পুরো হিপটা স্টেইন হয়ে যাবে। সে ইচ্ছা করলে তোমার, যেহেতু তুমি তার সৌন্দর্য নষ্ট করতেছো, একটা বিরাট দাগ হয়ে যাচ্ছে, তোমাকে কেসে ফালাই দিবে, অথবা তোমার কাছে আর জীবনে আসবে না, এই ডাক্তার আমার পুরো হিপটাকে কালো করে ফেলছে। এই জন্য একটা বিশেষ পদ্ধতি দেওয়া হয়, তাকে বলে জেট। এগুলো জাস্ট জেনে রাখো, ইট ইজ ইউজ বাই জেট টেকনিক। তাইলে ইনজেকশন আয়রন যেটা, প্যারেন্টারাল আয়রন, এটা মেইনলি ইন্ট্রামাসকুলার দেওয়া হয় এবং এটা খুব স্লোলি দেওয়া হয়। আরেকটা দেওয়া হয় ইন্ট্রাভেনাস, ভেরি স্লোলি। যে কোনো ইন্ট্রাভেনাস দিতে যায়, বি কেয়ারফুল ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। কাস্ট্রিট ইন্ট্রাভেনাস দিতে হলে 5 থেকে 10 মিনিট সময় নিতে হবে, কারণ তুমি সরাসরি সিস্টেমে আয়রন ঢুকাই দিচ্ছ রক্তের মধ্যে, খুব স্লোলি। আমি কোনোদিন আয়রন আইভি দেই নাই, কারণ হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন হয়, অনেক বুড়ো বুড়ি, সেখানে নানা অ্যালার্জির সমস্যা হয়। আমি ওরাল ট্যাবলেটই সবসময় ইউজ করি, কিন্তু সিভিয়ার এনিমিয়া, সিভিয়ার ব্লাড লস, সেখানে ইনজেকশন আইটেমে প্যারেন্টারাল আইএম বা আইভি না দিয়ে উপায় থাকে না। আইভি দিতে হলে এক হাতে স্টেরয়েড রাখবা, ওরাডক্সিন ইনজেকশন, এবং হসপিটাল জায়গাতে দিবা, যাতে কোনো কিছু ইমার্জেন্সি ঘটলে সে সাপোর্ট পায়। তাহলে এখানে আমরা কি কি বললাম? আয়রন ওরালি, আয়রন প্যারেন্টারালি। প্যারেন্টারালি 2 ধরনের দেওয়া হয়, সেটা হলো ইন্ট্রামাসকুলার এবং ইন্টারভেনাস। প্রায় আমরা মোটামুটি ক্লাস শেষ করে আসছি, মানে আয়রন শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ওরালি বলছি ফেরাস সালফেট, ফেরাস ফিনাইল, ফেরাস গ্লুটিনেট। এখন যদি প্যারেন্টারাল দেই, 1 নম্বর লিখতে পারো আয়রন ডেক্সট্রন, আর একটা আয়রন সরবিটাল। এগুলো হচ্ছে ইনজেকশন আইটেম। আয়রন ডেক্সট্রন যেখানে আছে 50 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন প্রতি ml, প্রতিটা অ্যাম্পুল হলো 2 ml, তাহলে 2 ml 100 মিলিগ্রাম আছে। ইট ইজ দ্য অনলি প্রিপারেশন আয়রন ডেক্সট্রন দ্যাট ক্যান বি গিভেন আইভি। তাহলে ইন্ট্রাভেনাস যে আয়রনটা দেবো, এটার নাম হলো আয়রন ডেক্সট্রন। আর একটা আছে ইন্ট্রামাসকুলার যেটা আমরা দিই, এটার নাম আয়রন সরবিটাল। এখানে ভিটামিন সিও আছে অ্যাবজর্পশনের সুবিধা হওয়ার জন্য। ছেলে মেয়েরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, টোটাল বডি আয়রন কতটুকু লাগবে তার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা নোট করে নাও, যে একটা রোগীর ওজন, শরীরের ওজন হিসাবে তার কতটুকু আয়রন লাগবে, এটার জন্য আয়রন রিকোয়ারমেন্ট সমান বা টিপিআই, টোটাল প্যারেন্টারাল আয়রন কতটুকু লাগবে, এটা ফর্মুলা হলো, সবাই নোট করো, 4.4 ইন্টু বডি ওয়েট ইন কেজি। টোটাল আয়রন রিকোয়ারমেন্ট বা টিপিআই, টোটাল প্যারেন্টারাল আয়রন রিকোয়ারমেন্টের অঙ্ক সমান সমান 4.4 ইন্টু বডি ওয়েট ইন কেজি ইন্টু হেমোগ্লোবিন ডিফিসিয়েন্ট, কতটুকু হেমোগ্লোবিন অভাব আছে। তাইলে 4.4 ইন্টু বডি ওয়েট ইন্টু হেমোগ্লোবিন ডিপোজিট ইন গ্রাম পার ডিএল। হেমোগ্লোবিন ডিপোজিটটা আমরা ধরবো, ধরো মেয়েদের 15 থেকে 19 মিলিগ্রাম পার ডিএল, ছেলেদের 15 মিলিগ্রাম, একটা এভারেজ হিসাব আছে, হয়ে গেল। এখন তো আমরা মেডিকেলে কি করি, সাইড ইফেক্ট কি, খালি ট্যাবলেট দিলাম, একটা প্রেগনেন্ট লেডি এলো, মারি দিলে ভিটামিন ইনজেকশন, এই সেই। হোয়াট ইজ দ্য প্রবলেম? আয়রন খেলে পরে ওরাল আয়রনে পেটে ব্যথা করবে, ইপিগ্যাস্ট্রিক পেইন, বমি বমি ভাব হবে, নসিয়া হবে, গ্যাস্ট্রাইটিস, স্টোমাক প্রবলেম করবে, মেটালিক টেস্ট ইন দ্য টাং, মুখের মধ্যে তিতা তিতা লাগবে, কনস্টিপেশন অর ডায়রিয়া। কারো কারো টয়লেট শক্ত হয়ে যাবে, কারো ডায়রিয়া হবে। ডায়রিয়াটা হচ্ছে ইরিটেশনের কারণে। আর লিকুইড প্রিপারেশন যে বেবিদের আমরা দেই, আমরা বলি হাঙ্গার, হিডেন হাঙ্গার। বাচ্চাদের যখন বডি গ্রোথ হয়, আয়রন লাগে,
সে কিছুটা আয়রন কুক করতে পারে না, সে ইরিটেটেড হয়ে যায়, বাপ মার সাথে মেজাজ খারাপ করে, আমরা বুঝতে পারি না ছেলেটি এরকম বিহেভিয়ার কেন করতেছে, আসলে তার আয়রন নেই। এটাকে একটা মেডিকেল টার্ম ইউজ করে এরা বলে কি হাঙ্গার। কি হাঙ্গার বলে? হিডেন হাঙ্গার, লুকায়িত হাঙ্গার, তার আয়রন লাগবে। বাচ্চাদের আয়রন দিলে দেখবে হঠাৎ করে শরীর বেশ সুন্দর হয়ে যায়, কিন্তু বাচ্চাদের আয়রন দেওয়ার আগে সাবধান, একটু ফাঁকে পাইলে টোটাল আয়রনের বোতলগুলো সুন্দর থাকে লাল লাল, ডক 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 করে খেয়ে ফেলে, তখন হয়ে যাবে আয়রন পয়জনিং। ইন এ মিনিট আমি তোমাদেরকে আয়রন পয়জনিং নিয়ে আলাপ করতেছি। রোগী যদি আয়রন পয়জনিং হয়ে যায়, বেশি খেয়ে ফেলে, কি করার আছে? স্টোমাক ওয়াশ দিবা, আয়রনের অ্যান্টিডোট আছে ডিফেরক্সামাইন। অ্যান্টিডোট অফ আয়রন ইজ ডিফেরক্সামাইন। এটা দেওয়ার পরে বডিতে আয়রন বেশি আর ঝামেলা করবে না। তাহলে যে কোনো আয়রন প্রিপারেশন ইনজেকশন দিলে বা কেউ যদি ওভার আয়রন খায়, বিশেষ করে বাচ্চারা আয়রন সিরাপ বেশি খেয়ে ফেলছে, সেখানে আমাদের অ্যান্টিডোট আয়রনের কাজ শরীরে বন্ধ করার জন্য ডিফেরক্সামাইন আমরা ইউজ করব। তাইলে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে ইনজেকশনে কি অ্যাডভার্স ইফেক্ট হয়? যেখানে ইনজেকশন দেবে সেখানে স্টেইনিং হয়ে যাবে, কালো হয়ে যাবে। মেয়েরা তো নিতেই চায় না, কারণ তার থাইয়ের মধ্যে বা ব্যাকের মধ্যে একটা বড় কালো পিগমেন্টেশন, এটা সে পছন্দ করবে না। তাইলে লোকালি হবে সাইট অফ ইনজেকশনে পেইন, পিগমেন্টেশন। আর সিস্টেমিক ইফেক্ট কি হবে? অ্যাডভার্স এর মধ্যে, খারাপের মধ্যে জ্বর আসতে পারে, জয়েন্ট পেইন, প্যালপিটেশন। এখন আসো ট্রিটমেন্ট অফ অ্যাকিউট আয়রন পয়জনিং। রোগী ছোট বাচ্চা আসছে, তোমার মা বললো যে আয়রন সিরাপ খেয়ে আলিছে পুরোটা, অথবা স্বামীর সাথে ঝগড়া করে প্রেগনেন্ট লেডি সমস্ত ফেরাস সালফেট ট্যাবলেট খেয়ে ফেলছে একসাথে, পয়জনিং যা হয়ে যাচ্ছে, ভমিটিং করতেছে, সে অবস্থায় কি করব? যদি 10টা ট্যাবলেটের উপরে কোনো বেবি খেয়ে ফেলে, তাহলে ইটস লেথাল, খুব দ্রুত সে মারা যেতে পারে। সাইন সিমটমের মধ্যে আছে ভমিটিং, হ্যালো হ্যালো, আয়রন পয়জনের সাইন সিমটম হলো ভমিটিং আছে, অ্যাবডোমিনাল পেইন, রক্ত বমি, হেমাটোমেসিস, সায়ানোসিস, নীল হয়ে যাওয়া, অ্যাসিডোসিস, বারবার শ্বাস বেড়ে যাওয়া, এটসেট্রা এটসেট্রা। ট্রিটমেন্ট, প্রথম কি করবা? যে কোনো পয়জনিং এর 1 নম্বর হিস্ট্রি নিবা, কি খাইছে, কতক্ষণ আগে খাইছে। যদি এটা 4 ঘন্টার পরে আসে, তাইলে বই করে লাভ নাই, লাভিজ দিয়ে লাভ নাই। গ্যাস্ট্রিক লাভিজ বা গ্যাস্ট্রিক ওয়াশ 4 ঘন্টার পরে বা 6 ঘন্টার পরে আসলে এটা দিয়ে লাভ নাই। আদারওয়াইজ আমরা 1 নম্বর গ্যাস্ট্রিক লাভিজ দিব। যেহেতু আয়রনের অ্যাসিডোসিস বেশি হয়, আমরা বাইকার্বনেট অ্যালকালি দিয়ে ওয়াশ করব, তারপরে অ্যান্টিডোট মারবো আমরা ডিফেরক্সামাইন। এই পর্যন্ত বেশি আমাদের আর দরকার নাই। এরপর আমরা অন্য ভিটামিনে চলে যাচ্ছি। ইন্ডিকেশন অফ ওরাল আয়রন, কি কি ক্ষেত্রে আমরা আয়রন পছন্দ করব বা আয়রনের জন্য আমরা দেব। ইন্ডিকেশন অফ আয়রন, আসো আমরা প্রথম বলি 1 নাম্বার, আসো আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া। আরবিসি তৈরি হইতে যেহেতু আয়রন লাগে, আয়রন না থাকলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া হয়। মানে আরবিসি নরমাল সাইজ, ইনসান বলতে পারবে একটা এভারেজ আরবিসি নরমাল সাইজ কত মাইক্রন? ইনসান নরমাল আরবিসি সাইজ কত? কে পারবা? এনিওয়ান ইন দ্য ক্লাস? Sir, 6 to 8 আমি micron. বলি দিই, এক্সিলেন্ট, ভেরি গুড গার্ল, 7 to 8 মাইক্রন কাছাকাছি। আর বাই কনভেক্স না বাই কনকেভ? গর্ত থাকে না ফুলা? গর্ত থাকলে আমরা কনকেভ স্যার, ক্যাভিটি, কনক্যাভিটি। আর যদি উপর দিকে তুলে থাকে তাহলে আমরা কনভেক্সিটি। বাই কনকেভ, আমাদের অনেক ভালো ছেলে মেয়ে আছে। হ্যাঁ, ইট ইজ বাই কনকেভ, দুই দিকে গর্ত আর 7 to 8 মাইক্রন ডায়ামিটার। ভেরি গুড। তাইলে যদি ভিটামিনের অভাব হয়ে যায়, স্পেশালি যদি আয়রনের অভাব হয়ে যায়, তাহলে সাইজটা ছোট হবে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, হেমোগ্লোবিনের কনসেন্ট্রেশনও কমবে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া। অপরদিকে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিডের অভাবে, ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিডের অভাবে সাইজ বেড়ে যাবে, মেগালোব্লাস্টিক এনিমিয়া। আমরা সেই চ্যাপ্টার আসতেছি মিনিট, যখন ভিটামিন বি12 সেটা যেহেতু তার সাইজ কন্ট্রোল করে, বি12 এবং ফলিক অ্যাসিড যার নাই তার হবে মেগালোব্লাস্টিক এনিমিয়া। আর আয়রনের অভাব হবে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া।
সাইজও কমে যাবে, হেমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমে যাবে। হোয়াট ইজ এনিমিয়া? এই কথা বলতে না পারলে ফেল করাই দিবে। এনিমিয়ার একটা সুন্দর ডেফিনিশন আছে। এনিমিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ কোয়ান্টিটেটিভ or qualitative deficiency of RBC. Either RBC সংখ্যা কমে যাওয়া অথবা RBC হেমোগ্লোবিন কমে যাওয়া। কোয়ালিটেটিভ মানে তার কোয়ালিটিটা ফল করে যাওয়া, অর্থাৎ তাতে হেমোগ্লোবিন কমে যাওয়া অথবা নাম্বার কমে যাওয়া। আবার বলি, এনিমিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ কোয়ালিটেটিভ or quantitative deficiency of RBC. তাহলে নাম্বারও কমে যেতে পারে, তার হেমোগ্লোবিন কন্টেন্টও কমে যেতে পারে। এনিমিয়া বলে, এগুলো অনেক মেডিসিনে পড়াবে তোমাকে এনিমিয়া কতটাই। তাহলে আয়রন ডেফিসিয়েন্সির ফলে হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া। এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত দেব। আর আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে ক্রনিক ব্লাড লস, যেমন পেপটিক আলসার, তার স্টুলটা পায়খানাটা কালো কালো হয়ে যায়, ডেইলি একটু এক ফোঁটা ব্লাড যাচ্ছে, সে বুঝতে পারে না। মেনোরেজিয়া, সাধারণত মান্থলি একবার না হইয়া 10 দিন 15 দিন পর পর একটু ব্লিডিং হলে এটা বলে মেনোরেজিয়া, ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং। পাইলস, কারো পায়খানার দরজা গোটা আছে, হেমোরয়েডস আছে, ব্লিডিং হচ্ছে। তারপরে হুকওয়ার্ম, এক ধরনের হুকওয়ার্ম আছে অ্যাঙ্কালিস্টোমা ডিউডেনালি বলি, সে ডিউডেনামের পাশে থেকে ব্লাড লস করে। এইসব রোগীর ক্ষেত্রে আয়রন লাগবে। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, কোনো কিছু খায় হজম করতে পারে না। তারপরে আসে তোমার এনিমিয়া প্রেগন্যান্সি, বারবার বেবি নিচ্ছে, মা সাদা হয়ে যাচ্ছে, সেখানে লাগবে। আর ক্রনিক ব্লাড লস বা অ্যাকিউট ব্লাড লস, হঠাৎ প্রচুর ব্লিডিং হয়েছে, সেই ক্ষেত্রে আয়রন লাগবে। তাহলে মোটামুটি আমরা আয়রন শেষ করলাম। আসলে অ্যাডভার্স ইফেক্ট অফ আয়রন এটাও পরীক্ষা দিতে পারি। আমরা এখন সেকেন্ড ইয়ারে চলে আসি, ভিটামিন বি12। ভিটামিন বি12 এন্ড ফলিক অ্যাসিড, এগুলো হলো ওয়াটার সলিউবল ভিটামিন। ভিটামিনের বেসিক ধারণা তোমাদের আছে, আমি মনে করি ভিটামিনকে আমরা দুই ভাগ করি, ফ্যাট সলিউবল, ওয়াটার সলিউবল। ছেলেদের মধ্যে একজন বলতো ওয়াটার সলিউবল কয়টার নাম বলতো? Any boy in the class? What are the water soluble vitamins and what are the fat soluble? Any one or both? Vitamin D, E, K, A হলো fat soluble, water soluble K এর না স্যার, Vitamin B and C. Vitamin B complex and C. vitamin B complex and Vitamin C. ভিটামিন সি আমার মনে হয় ওয়াটার সলিউবল, আর বাকিগুলো ফ্যাট সলিউবল। আমি নিজে ভুলে গেছি। দুইটা হেডলাইন, ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি, ই এন্ড কে, আর ভিটামিন বি কমপ্লেক্স এবং সি হলো ওয়াটার সলিউবল। তাহলে ভিটামিন এ, ডি, ই এন্ড কে এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল, তোমরা একটা বৈশিষ্ট্য মিলে নিও। আর ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এই তিনটা হলো ওয়াটার সলিউবল, বেসিক ধারণা। এখন আমরা ভিটামিন বি এবং ফলিক অ্যাসিড এই দুটাতে যাচ্ছি, এগুলো ওয়াটার সলিউবল। Vitamin B12 and folic acid water soluble, they are belongs to vitamin B complex. এদের ডিফিসিয়েন্সির কারণে কি হয় তাহলে জানতে হবে ফাংশন কি। ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের কাজ হলো ডিএনএ সিনথেসিস করা বডিতে, ভাইটাল জিনিস। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আমাদের সেলের যে একটা কম্পোনেন্ট, আমাদের ক্রোমোজোমের ভিতরে আছে, জিন যাকে আমরা বলি। তুমি কেন তোমার মায়ের মতো হচ্ছ, ছেলে কেন বাপের মতো হচ্ছে, মামারা কেন, জিন, এটা হলো বংশগতির ধারক, জেনেটিক্স। ইট ইজ নাথিং বাট দ্য কনডেনসেশন অফ দ্য ডিএনএ। এই ডিএনএটা তৈরি করতে হেল্প করে ভিটামিন B12 এন্ড ফলিক অ্যাসিড, দে আর রিকোয়ার্ড ফর ডিএনএ সিনথেসিস। এবং ভিটামিন B12 এর আরেকটা স্পেশাল ফাংশন হলো ম্যাচুরেশন অফ আরবিসি। তাহলে এই দুটো ভিটামিন যদি কমে যায়, এদের সাইজ বেড়ে যায়। আরবিসি নরমাল হওয়ার কথা ছিল, এটা বলছিল 6 থেকে 8, আসলে 7 to 8 বলা আছে। এটার সাইজ হয়ে যাবে 12 মাইক্রন 17 মাইক্রন। সাইজ বড় হলে কি হবে, ভঙ্গুর হয়ে যাবে, ফ্রাইবল হয়ে যাবে, বা বারবার ভাঙবে। সে যখনই ক্যাপিলারি ভিতর দিয়ে বের হওয়ার জন্য, তুমি জানো ব্লাড ভেসেল থেকে রক্ত যাওয়ার রাস্তা যে ফুটা, এটা হলে ক্যাপিলারি, অন্য কোনো জায়গা দিয়ে রক্ত বেরোতে পারে না, ঢুকতে পারে না। সাইজ বড় হলে সে বাইরে থেকে ঢুকতে পারবে না, ভেঙে যাবে, ফ্রাইবল হয়ে যাবে। এনিওয়ে, আমরা প্রথম ভিটামিন B12 নিয়ে আলোচনা করি। তাহলে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড আর কল্ড ম্যাচুরেশন ফ্যাক্টর। ম্যাচুরেশন ফ্যাক্টর এগুলোর অভাব হলে আমাদের ডিফিসিয়েন্সিতে কি হয়, গ্লসাইটিস, জিহ্বা ফুলে যাবে, স্টোমাটাইটিস, ম্যাল অ্যাবজর্পশন। ভিটামিন B12 বেশি মনে রাখতে হবে, এখানে একটা নিউরোলজিক্যাল সিমটম হয়, অর্থাৎ স্পাইনাল কর্ডের উপরে যে মাইলিন শীট আছে, এই মাইলিন শীটটা যথাযথ ফর্মেশন হয় না, একে বলে ডিমাইলিনেশন।
এটা একটা বড় নাম আছে, তোমাদের অতটুকু যাওয়া হবে না, এটা জানি কিনা। সাবএকুয়েট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, SBE। এনিওয়ে, ভুলে যাও, ওটুকু বললো স্যার ভিটামিন B12 এর অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় এবং স্যার কিছু নিউরোলজিক্যাল প্রবলেম হয়। কেন? মাইলিন শীটটা নষ্ট হয়ে যায়, ডিমাইলিনেশন হয়। এই দুটোর ভিতরে কথা আমরা সীমাবদ্ধ রাখি। তাহলে ভিটামিন B12 এটার বলা হয় এক্সট্রিনজিক ফ্যাক্টর। এটা হজম হয় কোথায় বলতো? প্রথমে স্টোমাকে কার সাহায্য নেয়? আব্দুল্লাহ কিছু বলতে পারবা? ভিটামিন B12 নিজে হলো Sir, স্টোমাকে intrinsic factor of শক্ত একটা মেয়ে বলবে সেই কি শুধু প্লেস করবে? এটা তো বেসিক জিনিস, ইট মাস্ট বি নোন বাই এভরি। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে সে লাগবে, কোথায় লাগবে? স্টোমাকে এসে। এই গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর যাদের নাই বা শরীরে অ্যান্টিবডির কারণে কাজ করতে পারে না, তারা যে অ্যানিমিয়া ভোগ করে, সে অটোইমিউন ইমিউনিটির নাম কি? পার্নিশিয়াস অ্যানিমিয়া। তাইলে তুমি যত ভিটামিন B12 সমৃদ্ধ খাদ্য খাও, গরুর মাংসতে ভিটামিন B12 বেশি আছে, গরুর মাংস খাচ্ছ কিন্তু তোমার আয়রন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়ে বসে আছে, যেহেতু তোমার গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর কাজ করতে পারতেছে না, ওখানে একটা অ্যান্টিবডি হয়ে আছে। এটাকে আমরা বলবো এডিসোনিয়ান পার্নিশিয়াস অ্যানিমিয়া। এডিসন হচ্ছে সায়েন্টিস্টের নাম, ওটুকু ভুলে গেলেও চলবে। পার্নিশিয়াস অ্যানিমিয়া ডিউ টু লেক অফ গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর, সুতরাং ভিটামিন B12 টার অ্যাবজর্ব হয় না। দেখি কে বলতে পারবা ভিটামিন B12 ফাইনাল অ্যাবজর্ব হয় কোথায়? জিআইটি গাটের কোন জায়গায় যায় ফাইনালি অ্যাবজর্ব হয়? sir, small intestine. গুড। কোন পার্টে? ক্রনস ডিজিজের কোন জায়গায়? আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ আমাদের গাটের কোন জায়গাটা ইনভলভ করে? কেউ পারবে এটা? ভিটামিন B12 এর ফাইনাল অ্যাবজর্পশন কোথায়? গ্যাস্ট্রিক ইন্টেনসিটির সাথে বাইন্ড হলো ঘুরিয়ে 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 ডিউডেনাম, ডিউডেনাম পরে জেজুনাম, জেজুনাম পরে টার্মিনাল ইলিয়াম ইজ দ্য বেস্ট প্লেস ফর অ্যাবজর্পশন অফ ভিটামিন B12। সুতরাং ক্রনস ডিজিজে যেখানে টার্মিনাল ইলিয়াম ইনভলভ হয়, চাকা চাকা গোটা গোটা মানে ফাইব্রোসিস হয়ে যায়, গ্র্যানুলোমা হয়, তাদের ভিটামিন B12 এর অভাব বেশি হয়। তাদের সারা জীবন মাসে একটা করে ভিটামিন B12 ইনজেকশন নিতে হবে, না হলে সে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে সাফার করে নানাগুলো প্রবলেম আছে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তো আছে আছে, তার নিউরোলজিক্যাল প্রবলেমও, দাঁড়াইতে পারবে না, হাঁটতে পারবে না, পায়ের সুদ চলে যাবে। এনিওয়ে, তাহলে ভিটামিন B12 এর নাম কি কেউ বলতে পারবা? আব্দুল্লাহ, ভিটামিন B12 এর কি নাম বলতে পারতে হবে তো? সায়ানোকোবালেমাইন। একটু মিলে দেখো তো, ভিটামিন A তার নাম কি বলতো? ভিটামিন A যার অভাবে ব্লাইন্ডনেস হয়, আমাদের আজকে আলোচ্য বিষয় না, কিন্তু ভিটামিন গুলো জানার জন্য। স্যার, ভিটামিনের রেটিনল। নাম কি? রেটিনল। তারপর আসো ভিটামিন B1 থায়ামিন, থায়ামিন। রাইবোফ্লাভিন, কি নায়াসিনিক অ্যাসিড বা নিকোটিন, B5 প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টাথেনিক। B6 পাইরিডক্সিন, B12 সায়ানোকোবালেমাইন। এগুলো তো তোতা পাখির মতো মুখে থাকবে রে বাবা। কোনটার অভাবে কি হয়? এক লাইন এখন আমাদের হাতে বেশি সময় নেই। তাহলে B12 এর নাম হলো সায়ানোকোবালেমাইন। B12 এর কাজ হলো আরবিসি কে ম্যাচুরেশন করা, ডিএনএ সিনথেসিস করা। B12 এর অভাবে হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আরবিসি সাইজটা বেড়ে যায়। নরমাল সাইজ 7 to 8 মাইক্রন, সেখানে যায় এটা 12 থেকে 17 মাইক্রনে যেতে পারে, ফলে আমাদের বডিতে অ্যানিমিক কন্ডিশন হবে। আসো আমরা ভিটামিন B12 এর অভাবে কি কি হয়। প্রথম আমরা বলবো পার্নিশিয়াস অ্যানিমিয়া। এডিসন একজন সায়েন্টিস্ট এটা নোট করছে, এটার নাম হলো এডিসোনিয়ান পার্নিশিয়াস অ্যানিমিয়া। 2 নাম্বার হলো তোমার কি কি ওষুধ আমরা ইউজ করি? আমরা সাধারণত ভিটামিন B12 ট্যাবলেটের ভিতরে তেমন পাওয়া যায় না, বেশিরভাগই ইনজেকশন প্রিপারেশনস। সায়ালোকোমা ডেইলি রিকোয়ারমেন্টে থাকি আমরা আগে। ডেইলি রিকোয়ারমেন্ট অফ ভিটামিন B12 and ফলিক অ্যাসিড। ভিটামিন B12 ডেইলির আগে অ্যাডাল্টের 1 to 3 মাইক্রোগ্রাম। প্রেগন্যান্সি এবং ল্যাকটেশন, যে মাদার বেবিকে মিল্ক দিচ্ছে, তার একটু বাড়বে 3 to 5 মাইক্রোগ্রাম। ফলিক অ্যাসিড অ্যাডাল্টের মেইলের লাগবে 50 to 100 মাইক্রোগ্রাম। প্রেগন্যান্সি এবং ল্যাকটেট একটু বাড়াই বলবা 200 to 400। এগুলো কেউ অ্যাকিউরেট বলতে পারে না, তোমার আইডিয়াটা কনসেপশনটা আছে, বুঝলে হয়ে গেল।
এখন আসো ভিটামিন বি12 আমরা বাজারে কি হিসেবে পাচ্ছি, সায়ানোকোবালামাইন 100 মাইক্রোগ্রাম প্রতি ml ইনজেকশন পাচ্ছি। হাইড্রোক্সিকোবালামাইন নামক ইনজেকশন আছে 100, 500, 1000 মাইক্রোগ্রাম প্রতি ml ইনজেকশন। আর আমরা বিভিন্ন মাল্টিভিটামিন যেটা রোগীরে সন্তুষ্ট করার জন্য আমরা এটা মাল্টিভিটামিন আছে, এর ভিতরে সব আছে, এটা খান, তার ভিতরে সায়ানোকোবালামাইন কিছু দেওয়া হয়। আচ্ছা, এখন আসো ইউজেস। ভিটামিন বি12 আমরা কিসে কিসে ইউজ করি? একটা হলো প্রোফাইল্যাক্সিস, মানে ইন অ্যাডভান্স, সে প্রেগনেন্ট, সেই জন্য আমরা তাকে ইন অ্যাডভান্স ভিটামিন বি12 দিতে পারি। আমরা সাধারণত বি কমপ্লেক্স ট্যাবলেট দেই। 2 নম্বর হলো অলরেডি শি ইজ সাফারিং ফ্রম দি মেগালোব্লাস্টিক এনিমিয়া, সেই ক্ষেত্রে আমরা মান্থলি ভিটামিন বি12 ইনজেকশন দেব, একটা প্রতি মাসে একটা। ভিটামিন বি12 কিসে কিসে আছে? ভিটামিন বি12 বেশি আছে মাংস, মিট, আব্দুল্লাহ, লিভার, এগ এবং ডেয়ারি প্রোডাক্ট, এগুলোতে ভিটামিন বি12 আছে। সেই জন্য পৃথিবীতে যারা মাংস খায় না, সবজি খায়, ওদের একটু ভিটামিন বি12 এর অভাব হয়। আল্লাহ পাক এমন ভাবে জিনিসগুলোকে ছড়ায় ছিটায় রাখছে, তুমি যদি, আমরা অনেকের পাই সে সারা জীবন মাছ খায় না, অনেকের পাই সে মাংস খায় না, মাংস যারা খায় না তাদেরকে বলে ভেজিটেরিয়ান, এদের বি12 এর সাপ্লিমেন্ট লাগবে, আদারওয়াইজ তার নিউরোলজিক্যাল প্রবলেম হবে। সোর্স হলো মিট, লিভার, ফাংশন। ভিটামিন বি12 এর নাম হলো সায়ানোকোবালামাইন। ভিটামিন বি12 এর অভাবে কি হয়, এগুলো লিখে রাখতে পারো, মেগালোব্লাস্টিক এনিমিয়া, আরবিসি সাইজ বেড়ে যায় এবং নিউরোলজিক্যাল প্রবলেম, যার কারণে ডিজেনারেশন অফ ব্রেইন, স্পাইনাল কর্ড এবং পেরিফেরাল নার্ভ গুলা। পেরিফেরাল নার্ভ ডিজেনারেশন হলে কি হবে, তোমার সুদ কমে যাবে, পায়ের সুদ, হাতের সুদ কমে যাবে, টিংলিং নামনেস হবে, ইত্যাদি ইত্যাদি। আর জিহ্বাতে টাং আলসার হয়। এরপরে কোন কোন ক্ষেত্রে আমরা ভিটামিন বি12 দেব? পার্নিশিয়াস এনিমিয়া, প্রেগন্যান্সি, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম। আমরা ইনজেক্টর ফর্মে সাধারণত বেশিরভাগ দেই, এমনি মুখেও আমরা সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিকে 3 ভাগ করলে মধ্যের অবস্থায় আমরা এই আয়রনও আমরা শুরুতে দেই না, কারণ পেট জ্বালা পড়া করে অবসান হয়ে যেতে পারে, আমরা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে দেওয়া শুরু করি প্রেগন্যান্সিতে আমরা দিই। এবার আসো ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড দিয়ে আমরা ক্লাস শেষ করতেছি। ফলিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট জিনিস। ফলিক অ্যাসিড হলো টেরিগ্লুটামিক অ্যাসিড, পি দিয়া উচ্চারণ, পিটা উচ্চারণ নাই, পেটেরিওগ্লুটামিক অ্যাসিড, পেটেরোগ্লুটামিক অ্যাসিড। ইট ইজ ফার্স্ট আইসোলেটেড ফ্রম দ্য স্পিনাক। প্রথমে এটা পালং শাক থেকে আইসোলেট করা হয়েছে এবং এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ফলিক অ্যাসিড, মানে ফ্রম লিফ। ফলিক অ্যাসিডের ডায়েটারি সোর্স আমাদের দেশে, অস্ট্রেলিয়া বেশি পাওয়া যায়, আমাদের দেশে এখন পাওয়া যায়, সেটা হলো এক ধরনের শাক যাকে আমরা বলি, এই বাজারে এটা আসছে ব্রোকলি। ব্রোকলি কন্টেন্ট প্লেন্টি অফ ফলিক অ্যাসিড। শুধু একটু লবণ দিয়া পানির মধ্যে ব্রোকলিকে একটু সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ব্রোকলি খেতে থাকবা, প্রচুর ফলিক অ্যাসিড আসবে। তাহলে ফলিক অ্যাসিডের সোর্স কি? ফলিক অ্যাসিডের সোর্স হলো গ্রিন ভেজিটেবল, মিল, তারপর সাম ফ্রুটস। ফলিক অ্যাসিড অ্যাবজর্পশন হবে ডিউডেনামে এবং জেজুলামে। এটা ব্লাডে ট্রান্সপোর্ট হবে বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড টু দ্য বডি, এবং ফলিক অ্যাসিড স্টোর হয় লিভারে গিয়া। আমরা ফাংশন আগে বুঝলই। ফলিক অ্যাসিড ইজ কনভার্টেড টু ডাইহাইড্রোফলিক অ্যাসিড এবং কনভার্টেড হচ্ছে পরে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড উইথ দ্য হেল্প অফ এ এনজাইম। তাইলে আমরা যদি ফলিক অ্যাসিডের ইয়েতে চলে যাই, মানে কিভাবে এটা তৈরি হয়, ফলিক অ্যাসিড ইজ কনভার্টেড টু ডাইহাইড্রোফলিক অ্যাসিড এবং সেখান থেকে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড। এই টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড একটা কোএনজাইম হিসেবে কাজ করে আমাদের ডিএনএ সিনথেসিস। সব যদি ভুলে যাও, খালি বলবো যে স্যার ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড লাগতেছে ডিএনএ সিনথেসিস। যদি ফলিক অ্যাসিডের অভাব হয় তাহলে আমাদের হবে কি, মেগালোব্লাস্টিক এনিমিয়া। এই সাথে যারা ভালো নম্বর পাও, ভালো নম্বর যারা পেতে চাও,
তাদেরকে ফট করে আমরা ভাইবেতে ধরে বলবো শরীরে ফলিক অ্যাসিডের অভাব ঘটায় এমন কোন ওষুধের নাম জানা আছে? অ্যান্টিফোলেট ড্রাগ? ইয়েস স্যার, অ্যান্টিফোলেট ড্রাগ হচ্ছে ফেনাইটোয়েন, ফেনোবারবিটান, মেথোট্রেক্সেট, ট্রাইমেথোপ্রিন। বইয়ে আছে, আমি কানে আওয়াজ দিয়ে দিচ্ছি, যারা ভিডিওতে নাই আমি কিন্তু অ্যাবসেন্ট করে দেবো, অনেকের দেখা যাচ্ছে না। আমরা প্রায় শেষ করে এসেছি ক্লাস। তাহলে ফলিক অ্যাসিডের এগেইনস্টে বলা হবে হোয়াট আর দ্য অ্যান্টিফোলেট ড্রাগ, যেসব ওষুধ খেলে ফলিক অ্যাসিডের অভাব হয়ে যায়। ফেনাইটোয়েন, ফেনোবারবিটন, মেথোট্রেক্সেট, ট্রাইমেথোপ্রিন, এগুলা খেলে দিলে পরে ফলিক অ্যাসিডের অভাব হয়, তাতে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে হবে এর সাথে। এসব ওষুধ কোনো রোগী খেলে তার লোকে ফলিক। আর মেয়েদের জন্য অবশ্যই প্রেগনেন্সির 3 মাস আগ থেকে বি কেয়ারফুল মাই স্টুডেন্ট, ফলেট খেতে হবে যদি তোমার বয়স 26-এর উপরে হয়। 26 বছরের উপরে হইলে আমরা কি জানি, বেবিগুলো নিউরোলজিক্যালি হ্যান্ডিক্যাপ হতে পারে। স্পিনা বাইফিডা, অকাল্টা, মেনিঙ্গোমায়োসিল, এগুলোকে প্রিভেন্ট করতে হইলে যে কোনো প্রেগনেন্ট লেডি যদি একটু এল্ডারলি এজ হয় তাকে ফলিক অ্যাসিড খেতে হবে। আজকে ধরা পড়ছে সে প্রেগনেন্ট, কালকে ট্যাবলেট ফলিক অ্যাসিড খাচ্ছে, তেমন কাজ করবে না। প্ল্যান প্রেগনেন্সি, দুইজন পার্টনার যখন ভাবে যে না আমরা এখন বেবি নেব, কিন্তু যেহেতু আমাদের দুজনের বয়স বেশি সেই জন্য নিউরোলজিক্যালি প্রবলেমের করতে পারি, সুতরাং ফলিক অ্যাসিড খাওয়া শুরু করতে হবে 5 মিলিগ্রাম ডেইলি 3 মান্থ ইন অ্যাডভান্স অফ প্ল্যান প্রেগনেন্সি। তাহলে আবার মেয়েরা শুনে রাখো, প্ল্যান প্রেগনেন্সির 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিড খেলে তোমার বেবির যে সমস্ত নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে, জন্মগত নিউরোলজিক্যাল প্রবলেম যেটা আমরা স্পিনা বাইফিডা, অকালটা, পিঠি দিয়ে উঠে আছে, এগুলো হবে না। তাহলে ফলিক অ্যাসিডটা কত জরুরি একটু এল্ডারলি মাদার, যারা বয়স বাড়ায় যারা বেবি নিচ্ছ তাদের জন্য। ফলিক অ্যাসিড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন প্রেগনেন্সি। প্রোফাইল্যাকটিক্যালি ইট ইজ নিডেড ইন প্রেগনেন্সি, ইন ল্যাকটেশন, ইন ইনফ্যান্সি। এগুলোতে রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে। কিরকম বেড়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে 500 মাইক্রোগ্রাম ডেইলি ওরালি। তাহলে মোটামুটি এই জিনিস আমরা শেষ করে দিলাম। আর একটা আছে ভিটামিন কে, এটা সম্বন্ধে তেমন বেশি কথা আমরা বলবো না। ভিটামিন কে এর নাম কি কেউ বলতে পারো? হোয়াট ইজ দ্য নেম অফ ভিটামিন কে? তোমাদের মধ্যে কেউ বলতে পারো ভিটামিন কে এর কি নাম? লিখে রাখো, ওগুলা বাইবাতে ধরা হবে। সাদিয়া আক্তার, ভিটামিন কে, টোকোফেরল, ভিটামিন কে। It is a fat soluble vitamin essential for clotting factor. কোন ক্লটিং ফ্যাক্টরের জন্য? ভালো ছাত্রছাত্রীদের কাছে একটা ফর্মুলা আছে 27910, অর্থাৎ ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10। এটা আমরা মনে রাখি 27910। এই কয়টা ক্লটিং ফ্যাক্টরের জন্য ভিটামিন কে দরকার? 2, 7, 9, 10, এগুলোর জন্য আমাদের ভিটামিন কে দরকার। ভিটামিন কে কোথায় তৈরি হয়? আমাদের গাটে, আমাদের খাদ্যনালীতে। কে ফরমেশন করে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া অর ফ্লোরা, এরা তো তৈরি করে। হ্যাঁ, তাহলে ভিটামিন কে কয়েকটা ভ্যারাইটি আছে। আমাদের জন্য যেটা বেশি দরকার এটা হলো ভিটামিন K3। কোথায় কোথায় ভিটামিন কে ইউজ হয়? যে কোনো নিউবর্ন বেবি যদি প্রিম্যাচিউরলি হয় তাহলে সাথে সাথে জন্মের লগে একটা ভিটামিন কে ইনজেকশন দিবে, কারণ আদারওয়াইজ প্রোটিন ফ্যাক্টর অভাবে বাচ্চার ব্লিডিং হবে। তাহলে ফর প্রিম্যাচিউর বেবি ভিটামিন কে ইজ নেসেসারি। আমাদের ক্লাস শেষ। আর কাকেও আমরা যদি মোটামুটি আজকে তোমাদের সাথে তো আমার দেখা হচ্ছে না, এরপরে আমাদের পরীক্ষা হলো তোমাদের ডেন্টালের পরীক্ষা 26 তারিখ স্যাটারডে, শনিবারে 10টা থেকে 10টা 30 রিটেন, তারপর ওরালি। এই পরীক্ষাগুলোকে খুব সিরিয়াস, এখানে এমন কোন রকমের সিরিয়াস প্রশ্ন করতেছি না আমরা। কোশ্চেন উইল বি ভেরি ইজি। এনিওয়ে, তোমাদের পার্সেন্টেজ নিচ্ছে এখন। রোল নাম্বার 2, রোল নাম্বার 2 আসো। বুঝলেন, এখানে মিউট আমরা কিছু আছে না, ওরা রেসপন্স করতে না। আজকে কয় তারিখ? 17 না, হ্যাঁ। রোল নাম্বার 2 নাই। রোল নাম্বার 3 জান্নাতুল ফেরদৌস। Present, sir. আচ্ছা, রোল নাম্বার